গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, মানে কিভাবে আমরা অ্যাসেস করব একটা পেশেন্টকে, বা কোন কোন উপায়ে আমরা পেশেন্টকে অ্যাসেসমেন্ট করতে পারি, কি কি টেকনিক আছে অ্যাসেসমেন্ট করার, সেগুলো আমরা এই চ্যাপ্টারটাতে শিখব। তাহলে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝছি, যে ইভালুয়েশন অফ আ পেশেন্টস কন্ডিশন বেসড অন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি ডেটা, মেডিকেল হিস্ট্রি অ্যান্ড পেশেন্ট সিমটমস। মানে কি, পেশেন্টের ল্যাবরেটরি ডেটা, মেডিকেল হিস্ট্রি এবং সিমটমস, এগুলো নিয়ে যে আমাদের অ্যাসেসমেন্ট প্রসেস, তাকে আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট বলছি। It includes collection of subjective and objective data. Mainly আমাদের two types of data are there, সেটা হচ্ছে কি সাবজেক্টিভ ডেটা আর অবজেক্টিভ ডেটা। তাহলে নার্সিং অ্যাসেসমেন্ট কি, এভাবেও আমরা বলতে পারি যে ইট ইজ দ্য সিস্টেমেটিক কালেকশন অফ অল ডেটা অ্যান্ড ইনফরমেশন রেলিভেন্ট টু দ্য কেয়ার অফ পেশেন্টস, দেয়ার প্রবলেমস অ্যান্ড নিড। ঠিক আছে, তাহলে কি, যে নার্সিং অ্যাসেসমেন্ট হচ্ছে একটা সিস্টেমেটিক কালেকশন অফ ডেটা, মানে ইনফরমেশন, সেটা পেশেন্টের যে কেয়ার বা প্রবলেম বা নিড, সেটা কিন্তু ইন্টার রিলেটেড। ঠিক আছে, দ্য স্টেপস অফ অ্যাসেসমেন্ট কনসিস্ট অফ কালেকশন অফ হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড রিভিউ অফ ইনভেস্টিগেশনস রিপোর্টস অ্যান্ড রেকর্ড অ্যানালাইসিস। মানে এই যে অ্যাসেসমেন্টটা হ্যাপাজার্ডলি করা যায় না। এটা ফার্স্ট তুমি হিস্ট্রি নিলে, মানে তুমি শুনলে কি হয়েছে, কি অসুবিধা। নেক্সট ফিজিক্যাল এক্সামিনেশন করলে, মানে থরো ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং তার সঙ্গে রিপোর্টগুলো কোরিলেট করতে হবে, করলেই তুমি একটা রেকর্ড অ্যানালাইসিস করতে পারবে। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন অর অ্যাসেসমেন্ট। ফার্স্ট, examination of the body is done by inspection, palpation, percussion, auscultation and olfaction. তাহলে আমরা কি কি উপায়ে করতে পারছি, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন অ্যান্ড অলফ্যাকশন। এগুলো প্রত্যেকটার টার্ম আমাদের স্পেসিফিক্যালি পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কি বলতে চাইছি। ঠিক আছে, ইট ইজ দ্য সিস্টেমেটিক কালেকশন অফ অবজেক্টিভ ইনফরমেশন থ্রু এক্সামিনেশন টেকনিক। তাহলে কি বুঝলাম, যে আমরা অ্যাসেসমেন্ট করছি, ফিজিক্যাল চেক আপ করছি, ফিজিক্যাল হেড টু ফুট যে এক্সামিনেশন করছি বাই দ্য প্রসেস অফ ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন অ্যান্ড অলফ্যাকশন, সেগুলো সবই আমাদের অবজেক্টিভ ডেটা। ঠিক আছে, নেক্সট, ইট ইজ দ্য থরো ইন্সপেকশন অর এ ডিটেইলড স্টাডি of the entire body or some parts of the body to determine the general physical or mental condition of the body. এটা কি থরো চেক আপ, হেড টু ফুট এক্সামিনেশন, ডিটেল এক্সামিনেশন, বডির বিভিন্ন পার্টসের এক্সামিনেশন, আর কি, যেটার ফলে আমরা সেই ক্লায়েন্টের জেনারেল ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন আমরা জানতে পারবো। In any hospital ward or outpatient department, each patient has to be examined thoroughly to facilitate the proper diagnosis of the disease. তাহলে প্রত্যেকটা হসপিটালের ওয়ার্ড বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে একটা করে পার্টিকুলার প্লেস থাকে, যেখানে পেশেন্টকে থরোলি এক্সামিনেশন করা হয়, যার ফলে ডায়াগনোসিস এবং তার ট্রিটমেন্টের ক্ষেত্রে সুবিধা হয়। এবার আমরা দেখে নিই যে তাহলে এই যে ফিজিক্যাল এক্সামিনেশনটা করব, কেন করব, কি দরকার আছে, ইম্পর্টেন্সটা কী। ঠিক আছে, তাহলে আমি যদি ফিজিক্যাল এক্সামিনেশন করি, তাহলে বুঝতে পারবো পেশেন্টের মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন। নেক্সট, টু এইড ইন আর্লি ডায়াগনোসিস অফ ডিজিজ। তুমি যদি ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করো, তাহলে আর্লি ডায়াগনোসিস করতে পারবে যে কোনো ডিজিজের। টু ডিটারমাইন দ্য কজ অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ ডিজিজ। তাহলে ডিজিজটা কত দূর এক্সটেন্ড করেছে এবং তার কারণ কি, সেটাও কিন্তু তুমি ডিটারমাইন করতে পারবে। টু ডিটারমাইন দ্য নেচার অফ ট্রিটমেন্ট অর নার্সিং কেয়ার নিডেড ফর দ্য পেশেন্ট। অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা এটাও ডিটেক্ট করতে পারবো বা ডিটারমাইন করতে পারবো যে পেশেন্টের কোন ধরনের ট্রিটমেন্ট বা কেয়ার দরকার। টু অ্যাসার্টেন দ্য প্রগ্রেস অফ এ পেশেন্ট। তাহলে তুমি যদি রেগুলার বেসিসে এই অ্যাসেসমেন্টটা কন্টিনিউ করতে থাকো, তুমি কিন্তু বুঝতে পারবে যে পেশেন্টের প্রগ্রেস কতটা হচ্ছে বা কিভাবে হচ্ছে।
আইডেন্টিফাইও করতে পারবে। To safeguard the patient and his family by noting the early signs, especially in case of a communicable disease. তাহলে পেশেন্টকে আমরা যদি অ্যাসেসমেন্ট করতে থাকি, আমি আগে থেকে বুঝতে পারবো তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না, মানে কোনো প্রবলেম বা কোনো অসুবিধা হতে গেলে পেছনে যে কনফ্রন্টিং ফ্যাক্টরগুলো থাকে। তো কী হচ্ছে, আমরা তাহলে আগে থেকে আইডেন্টিফাই করতে পারবো, স্পেশালি কোন ক্ষেত্রে, কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। আর কি, টু কন্ট্রিবিউট ইন দ্য মেডিকেল রিসার্চ। আমরা এই যে রেগুলার বেসিসে যদি অ্যাসেস করতে থাকি, সেই ইনফরমেশনগুলো একটা রেকর্ডিং হচ্ছে এবং রেকর্ডগুলো রাখার ফলে কি হয়, এটা রিসার্চের কাজেও লাগতে পারে। নেক্সট, ফেজেস অফ নার্সিং প্রসিডিওর। একটা নার্সিং প্রসিডিওর করতে গেলে, এই যে আমি তোমাদের বারবার বলছিলাম যে বেড মেকিং, মাউথ ওয়াশিং, ব্যাক কেয়ার, এগুলো এক একটা প্রসিডিওর, মানে এক একটা কাজ। তো সেই কাজগুলো, যে কোনো কাজের কি কি ফেজ থাকে, টোটাল 4টে ফেজ থাকে। কি কি? প্রিপারেশন। ফার্স্ট, প্রিপারেশনের মধ্যে পড়ছে প্রিপারেশন অফ এনভায়রনমেন্ট, মানে পরিবেশ তৈরি করা। নেক্সট, ইকুইপমেন্ট প্রিপারেশন, মানে সেই কেয়ারটা দিতে গেলে কি কি ইকুইপমেন্ট লাগবে। নেক্সট, প্রিপারেশন অফ নার্স। তো নার্সকেও প্রিপারেশন নিতে হবে, যেমন বলেছিলাম হ্যান্ড ওয়াশিংয়ের আগে সব জুয়েলারি খোলা, প্রিপারেশন নেওয়া যে আমি এবার কেয়ারটা দিতে যাব। আর প্রিপারেশন অফ পেশেন্ট, তুমি যে পার্টে কেয়ারটা দিতে যাবে সেই পার্টটা যদি তোমার অ্যাওয়ে ফ্রম দ্য বডি হয়, তাহলে সেই দিকে পেশেন্টটাকে পজিশনটা ঠিক করা, এটাকেই বলা হচ্ছে পেশেন্টের প্রিপারেশন। ঠিক আছে। নেক্সট, পারফরমেন্স অফ দ্য প্রসিডিওর। এবার তুমি প্রসিডিওরটা করলে, সেকেন্ড পার্ট বা ফেজ। থার্ড, আফটার কেয়ার। তাহলে আফটার কেয়ার মানে প্রসিডিওর হয়ে গেছে, তারপরে পেশেন্টের কেয়ার আর ইকুইপমেন্টের কেয়ার, মানে টার্মিনেশন। ঠিক আছে। নেক্সট, রেকর্ডিং। রেকর্ডিং মানে কি, তুমি যে কাজটা করেছো সেটার একটা রিটেন ডকুমেন্ট, আর যদি কোনো অবজারভেশনাল ফাইন্ডিং পেয়ে থাকো, কোনো যদি স্পেশাল কিছু তুমি যেটা যেটা অবজার্ভ করলে, যেটি স্পেশাল কিছু পেয়ে থাকো, সেটা রেকর্ডিং। এই গেল টোটাল 4টে নার্সিং, যে কোনো নার্সিং প্রসিডিওরের ফেজ। তাহলে এবার দেখি বেসিক প্রিন্সিপাল অফ প্রসিডিওর। ফার্স্ট, গেইনিং কনফিডেন্স অফ দ্য পেশেন্ট বিফোর এভরি প্রসিডিওর। তুমি একটা হয়তো পেশেন্টকে বলতে গেলে যে আমি আপনাকে অক্সিজেনটা দেবো, তাহলে তুমি যে অক্সিজেনটা দিতে পারো সেটার কনফিডেন্স তোমার থাকতে হবে। ওখানে গিয়ে নিশ্চয়ই তুমি পেশেন্টকে জিজ্ঞেস করবে না যে এটা এদিকে দেবো না ওদিকে দেবো, আমি বুঝতে পারছি না, মা অক্সিজেনটা তো খুলছে না, এইসব চলবে না। তুমি যে কাজটা করতে গেছো তোমাকে এক্সপার্টাইজ হতে হবে এবং কনফিডেন্ট হতে হবে সেই প্রসিডিওর রিগার্ডিং। মেনটেনিং প্রাইভেসি, সেফটি, কমফোর্ট টু দ্য পেশেন্ট থ্রু দ্য প্রসিডিওর। তাহলে কি, তুমি একটা প্রসিডিওর করছো, ধরো ব্যাক কেয়ার, সে ছেলে হোক মেয়ে হোক, যে পেশেন্টই হোক না কেন, তার ক্ষেত্রে তার প্রাইভেসি মেনটেন করা উচিত। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কার্টেনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে কার্টেন থাকে, তাই সেগুলো আগে থেকেই তোমাকে অ্যারেঞ্জ করে নিতে হবে এবং পেশেন্ট যাতে কমফোর্ট পায় সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট, ক্যারিং আউট দ্য টেকনিক স্কিলফুলি, ইফেক্টিভলি অ্যান্ড উইথ অ্যাকিউরেসি। তুমি যে টেকনিকটাই ইউজ করছো সেটা যেন স্কিলড হও, সেই যতবার পারবে প্র্যাকটিস করবে, করে ফাইনালি যখন পেশেন্টের কাছে যাচ্ছ যেন তখন তুমি স্কিল থাকো, এফেক্টিভ ওয়েতে দিতে পারো এবং অ্যাকিউরেট প্রসিডিওর করতে পারো। ইকোনমাইজিং ইন মেটেরিয়াল, টাইম, এনার্জি, যেটা তোমরা আগের দিন বলছিলে যে এগুলো ইকোনমাইজ করতে হবে নার্সকে। তো সেক্ষেত্রেও সেম, যে কোনো প্রসিডিওরেরই আমাদের টাইম, ম্যাটেরিয়াল এবং এনার্জি ইকোনমাইজ করতে হবে। টেকিং প্রপার কেয়ার অফ দ্য পেশেন্ট অ্যান্ড equipment at the termination and providing a certain degree of fineness, মানে তোমার কেয়ার শেষ হয়ে গেছে, এবার কী করলে, তো শেষ হয়ে গেছে, ঠিক আছে হয়ে গেছে, কিন্তু তুমি প্রপারলি টার্মিনেট করলে না, তাহলে কি হবে, তুমি আদার্স জায়গায় যদি জিনিসটা না রাখো সেক্ষেত্রে তো নেক্সট পেশেন্টকে তুমি আর কেয়ারটা দিতে পারবে না, কেননা ওগুলো অলরেডি কন্টামিনেটেড হয়ে আছে। তাহলে সেগুলো তোমাকে প্রপার প্লেসে রাখতে হবে আফটার ডিসইনফেকশন, ডিকন্টামিনেশন। ঠিক আছে, করে আর ইউনিটটাকে টাইডি করতে হবে। তুমি কেয়ার দিতে গেছিলে, একটা স্ক্রিন লেগেছিলো, নিয়ে গেছিলে, স্ক্রিনটা ওখানে ফেলে দিয়ে চলে এলে, তাহলে কী হবে, মানে ইউনিটটা ঠিক টাইডি লাগবে না। তুমি যেখানকার জিনিস নিয়েছিলে সেখানেই আবার রিপ্লেস করবে, তবেই ইউনিটটা সুন্দর লাগবে। নেক্সট, অ্যাভয়েড স্প্রেড অফ ইনফেকশন। আমাদের প্রাইমারি টার্গেটই তাই ছিল যে ইনফেকশন
প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। আর কি ছিল? পেশেন্টের হার্ম করব না। তাহলে আমি যদি কোনো ইনফেকশন, প্রপার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট না ইউজ করি, আমার কোনো ইনফেকশন থাকলে পেশেন্টের চলে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনফেকশন স্প্রেডের চান্সটাও অ্যাভয়েড করাতে হবে। আর কি? চার্টিং, রিপোর্টিং, রেকর্ডিং অফ প্রসিডিওর অ্যান্ড পেশেন্টস রিয়াকশন ইন ট্রিটমেন্ট রেন্ডার। মানে এগুলো প্রত্যেকটা কাজই আমার প্রসিডিওর রিলেটেড এবং করতেই হবে। চার্টিং, রিপোর্টিং, রেকর্ডিং অফ প্রসিডিওর, এবং যদি পেশেন্ট কোনো রিয়াকশন করে থাকে বা কথা প্রসিডিওর চলাকালীন হয়তো সে কোনো হিস্ট্রি দিল, কোনো কথা বলল, সেগুলো যদি কোনো স্পেশাল ফাইন্ডিং থাকে সেটা কিন্তু রেকর্ড করতে হবে। ঠিক আছে? এবার আসি যে হিস্ট্রি টেকিং ক্রাইটেরিয়া। আমরা তখন বলছিলাম হিস্ট্রি টেকিং অ্যান্ড ফিজিক্যাল অ্যাসেসমেন্ট। তাহলে হিস্ট্রি টেকিংটা আগে জেনে নিই যে কীভাবে আমরা একটা হিস্ট্রি নিতে পারি। পেশেন্টের কাছে গেলে আমরা যে হিস্ট্রিটা নেব, মানে হিস্ট্রি রিগার্ডিং তার ডিজিজ কন্ডিশন। ঠিক আছে? তাহলে কী কী এবার দেখে নিই। আইডেন্টিফিকেশন ডেটা। আইডেন্টিফিকেশন ডেটা মানে কি? তার নেম, এজ, সেক্স, বাড়ির অ্যাড্রেস, কোন ওয়ার্ডে ভর্তি আছে, আন্ডার ডক্টর, রিলেটিভ, এক্সেট্রা। ঠিক আছে? নেক্সট, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস মানে এখন যেটা প্রেজেন্টলি যে সিমটম বা সাইন নিয়ে সে অ্যাডমিশন হয়েছে, এগুলো কিন্তু স্পেসিফিক্যালি জেনে রাখো। প্রেজেন্ট ইলনেস মানে এখন যেটা প্রবলেম, যেমন ধরো ডায়রিয়া নিয়ে পেশেন্ট অ্যাডমিশন হয়েছে, তুমি গেছো, গিয়ে বললে কি অসুবিধা হয়েছে আপনার, সে কি বলবে? সিস্টার অনেক বমি হচ্ছে। তাহলে প্রেজেন্ট ইলনেস বলতে এই ভমিটিং। আর কি হচ্ছে? লুজ মোশন হচ্ছে। তাহলে লুজ মোশন আর ভমিটিং হচ্ছে কিন্তু তার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। ঠিক আছে? নেক্সট, চিফ কমপ্লেন্টস। চিফ কমপ্লেন্টসও হচ্ছে সেটা হচ্ছে যেটার জন্যে স্পেসিফিক্যালি সে এই মেডিকেল অ্যাটেনশনের জন্য ভর্তি হয়েছে। ঠিক আছে? ক্লায়েন্টের প্রবলেম, যেটার জন্য সে অ্যাডমিশন হয়েছে, মানে এই ডায়রিয়া আর ইলনেস যেটা বললাম, এটা হচ্ছে চিফ কমপ্লেন্ট। এটা একটু অল্টার হয়েছে। চিফ কমপ্লেন্ট বলতে ধরো ডায়রিয়া নিয়ে পেশেন্ট এসেছে, তাহলে চিফ কমপ্লেন্ট হচ্ছে ভমিটিং আর ডায়রিয়া। আর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলতে এই ভমিটিং আর ডায়রিয়াটা কখন থেকে হচ্ছে, কতবার হয়েছে, তার আগে কি খেয়েছিলে, কি ওষুধ খেয়েছো, ওষুধের ডেসক্রিপশন। ঠিক আছে? সেইটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। মানে আমার আজকে 2 দিন ধরে ডায়রিয়া হয়েছে, লুজ মোশন হচ্ছিল, পেট ব্যথা করছিল, একটু একটু জ্বর, এই যে ডেসক্রিপশন দিচ্ছে, দ্যাট ইজ হিস্ট্রি। আর চিফ কমপ্লেন্ট মানে হচ্ছে জাস্ট শুধুমাত্র ডায়রিয়া, বমি, আর যদি বলে পেটে ব্যথা তাহলে সেটা। নেক্সট, পাস্ট মেডিকেল হিস্ট্রি মানে আগে তার কোনো ইনজুরি হিস্ট্রি আছে কিনা, হসপিটালাইজেশনের হিস্ট্রি আছে কিনা, সার্জারি কোনো হয়েছিল কিনা, বা ব্লাড ট্রান্সফিউশন, অ্যালার্জির হিস্ট্রি, ইমিউনাইজেশন স্ট্যাটাস, স্মোকার কিনা, অ্যালকোহল নেয় কিনা, কোনো চাইল্ডহুড ইলনেস আছে কিনা, এগুলো মানে পাস্টে কোনো রকম কোনো মেডিকেল ইলনেস বা সার্জিক্যাল ইলনেস ছিল কিনা সেটা। পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি। সার্জিক্যাল হিস্ট্রি বলতে যে কোনো সার্জারি হয়েছে কিনা, কোনো অপারেশন হয়েছে কিনা, সেটা হচ্ছে সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে পড়বে। মেনস্ট্রুয়াল হিস্ট্রি। মেনস্ট্রুয়াল হিস্ট্রি বলতে যে তার যদি ফিমেল হয়, মেনস্ট্রুয়েশন কবে থেকে স্টার্ট হয়েছে, যদি সে ডেট না বলতে পারে তাহলে এভাবে বলবে যে তখন তুমি কোন ক্লাসে পড়তে, তাহলে অন্তত ক্লাস অনুযায়ী তোমরা একটা আইডেন্টিফাই করতে পারবে যে ও ক্লাস 8, তাহলে হয়তো ওই 13-14 বছর নাগাদ তার পিরিয়ডটা হয়েছে। নেক্সট, অবস্টেটিক্যাল হিস্ট্রি মানে ফিমেলের ক্ষেত্রে কটা বাচ্চা আছে, কোনো বাচ্চা লস হয়েছে কি না সেটা। ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি মানে তার ফ্যামিলিতে কজন আছে, কোনো ডিজিজ কন্ডিশন আছে কি না, যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এক্সেট্রা। সোশিও ইকোনমিক হিস্ট্রি। সোশিও ইকোনমিক হিস্ট্রি মানে হচ্ছে যে তাদের মানে সোর্স অফ ইনকাম কী, তাদের লোকালিটি কোথায়, সেখানে কোনো রকম হ্যাজার্ডাস মেটেরিয়াল পাওয়া যায় কি না, বা কোনো কোল মাইনে চাকরি করে কি না, কোনো ফ্যাক্টরি ওয়ার্কার কি না, এগুলো মানে
মানে সোসাইটিতে তাদের ভ্যালুটা জানার জন্য বা সোশ্যালি তারা কেমন এরিয়াতে থাকে সেটা আইডেন্টিফাই করার জন্য সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা জানা দরকার। ঠিক আছে। নেক্সট ইমিউনাইজেশন হিস্ট্রি। ইমিউনাইজেশন হিস্ট্রি মানে হচ্ছে তার ভ্যাকসিনেশন স্ট্যাটাস। যেমন এখন দেখো সবাই বলছে 2টো ভ্যাকসিন পেয়েছো কি না, তাহলে পেলে সেই ডকুমেন্ট দেখাও, এটা ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা মার কাছেই জিজ্ঞেস করে নেব ও কত দূর ভ্যাকসিন পেয়েছে, কোন কোন ভ্যাকসিন কমপ্লিট হয়েছে, এগুলো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের নার্সিং হেলথ হিস্ট্রি বা হিস্ট্রি নিতে গেলে আমার এই জিনিসগুলো কিন্তু লাগবে। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ ডিজিজ কজেশন। মানে একটা ডিজিজ হতে গেলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে বা এর ব্যাকগ্রাউন্ডে কোন কোন কন্ডিশনগুলো থাকে। তাহলে ফার্স্ট দেখে নিই প্রিডিসপোজিং ফ্যাক্টর। এগুলো কিন্তু তোমাদের একবার পড়া হয়ে গেছে, তাও একবার রিপিট হচ্ছে। ঠিক আছে। প্রিডিসপোজিং, প্রি মানে কি আগে থেকে আছে, যেটা আমরা কিছু করতে পারবো না, তাহলে কি সেটা হতে পারে এজ, সেক্স। তার মানে কি প্রিডিসপোজিং ফ্যাক্টরস আর দোজ হু ক্রিয়েট সাসেপ্টিবিলিটি। মানে যেমন এজেড পারসন, সেটাকে তুমি তো দূর করতে পারবে না, অলরেডি সে এজেড। ঠিক আছে। তাহলে কি হতে পারে এজ, সেক্স, প্রিভিয়াস ইলনেস। নেক্সট এনাবেলিং ফ্যাক্টর। এনাবেলিং মানে হচ্ছে যেটা কিনা এই যে প্রেজেন্ট ফ্যাক্টরটাকে এনাবেল করবে, মানে যে কন্ডিশনটা আছে সেটাকে আরও এনাবেল করবে ডিজিজটাকে। যেমন ধরো হাউজিং কন্ডিশন, একে ওল্ড এজ, তার মধ্যে হাউজিংটা হয়তো মাটির বা টিনের চালের, তাহলে কি তার ঠান্ডা লাগবেই, এটা তো স্বাভাবিক, এটা কিছু করার নেই, তুমি এটা চেঞ্জ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, আপনি বারবার প্রত্যেক মাসে অ্যাজমা অ্যাটাক নিয়ে আসছেন, আপনি কীরকম কন্ডিশনে আপনার বাড়িটা কেমন, পাকা না কাঁচা, এটা যদি জিজ্ঞেস করো তাহলে তুমি জানতে পেরে যাচ্ছ যে মাটির ঘরে থাকে, তাহলে তার শ্বাসকষ্ট হবেই, কেননা ওটা ড্যাম পড়া হতে পারে, নিচের ফ্লোরে থাকে, তাহলে রোদ্দুর হয়তো কম ঢোকে, ভেন্টিলেশন খারাপ, তুমি তাহলে বুঝতেই পারছো এগুলো এনাবেলিং ফ্যাক্টর। নেক্সট প্রেসিপিটেটিং ফ্যাক্টর, মানে অ্যাগ্রাভেট করবে কোনো কন্ডিশনকে। তাহলে কি আমরা পড়েছিলাম যে ক্ষেত্রে হয়তো ধরো রিপিটেটিভলি সে পেন অ্যাবডোমেন নিয়ে আসছে, তাহলে কি দেখলাম, বা ডায়রিয়া নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি তারা কোনো ক্লোরিনেটেড ওয়াটার খায় না, মানে ডিস্টিল ওয়াটার পায় না, ক্লিন ওয়াটার পায় না, কন্টামিনেটেড ওয়াটার খায়, তাই যখনই ও কন্টামিনেটেড ওয়াটার খায় তখনই ডায়রিয়া হয়ে চলে আসে, এরকম। বা পালমোনারি টিউবারকিউলোসিস, প্রেসিপিটেট করছে, বাড়িয়ে দিচ্ছে চান্সটা। এমনি রোগা পেশেন্ট, পুয়ার নিউট্রিশন, কিন্তু সে স্টেবল আছে, যেই দেখা গেল একটা হাইলি ইনফেকশাস ডিজিজওয়ালা পেশেন্টের কাছে গেল, সঙ্গে সঙ্গে তার ইনফেকশনটা ক্যারি আউট করলো। সরি, একটু ব্রেকেজ হলো, তাহলে বুঝতে পেরেছো আশা করি প্রেসিপিটেটিং ফ্যাক্টরসটা কী। নেক্সট রিইনফোর্স করছে, ফোর্স রিইনফোর্স। ঠিক আছে। কি বলছে হুইচ অ্যাগ্রাভেট অ্যান অলরেডি এক্সিস্টিং ডিজিজ। যেমন ধরো কোনো পেশেন্টের পায়ে কিছু ফুটে গেছে, তাহলে সেখানে একটা আলসারেশন হয়েছে, এবার তাকে যতই অ্যান্টিবায়োটিক দেওয়া হোক না কেন বা ওষুধ দেওয়া হচ্ছে, ড্রেসিং করা হচ্ছে, স্টেরাইল অ্যাসেপটিক টেকনিক মেনটেন করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার আলসারেশনটা ড্রাই আউট করছে না। তাহলে কি দেখলাম পেশেন্টের অলরেডি ডায়াবেটিস আছে, মানে ডায়াবেটিক ফ্যাক্টর আছে একটা, তাহলে কি এই ডায়াবেটিসের জন্য তার ইমিউনিটি পুয়ার, সেই জন্যে তার আলসারেশনটা ড্রাই হতে দেরি হচ্ছে। ঠিক আছে। নেক্সট রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর বলতে কি, যেমন ধরো এমন কন্ডিশান যেটা নেই কিন্তু যে কোনো সিচুয়েশনের জন্যে সেটা হতে পারে, যেমন কি একটা কন্ডিশান বা একটা অ্যাট্রিবিউট বা কোয়ালিটি, যে কোনো কিছুকে বোঝানো হচ্ছে যে কোনো সময় কোনো অ্যাডভার্স এফেক্টের জন্যে তার ডিজিজটা হতেই পারে। যেমন রিস্ক ফ্যাক্টরের একটা এক্সাম্পল বলছি, হসপিটালে ভর্তি হয়েছে মানে কি, আমি যদি প্রপার প্রোটেকশন না নিই, হ্যান্ড ওয়াশিং না করি, আমার কিন্তু ক্রস ইনফেকশন হবে। ঠিক আছে। তাহলে কি আমার রিস্ক ফ্যাক্টরটা এখানে কি, যে হসপিটাল অ্যাডমিশন,
অ্যাডমিশন হয়েছি আমি যে কোনো টাইমে যদি আমার কোনো ইনফেকশন ক্যারি আউট হয় তাহলে দ্যাট ইজ নোজোকোমিয়াল ইনফেকশন, তাহলে এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, তার জন্য আমাকে প্রোটেকশন নিয়ে থাকতে হবে, ঠিক আছে। নেক্সট, নার্সিং হেলথ অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট আমরা কি করে করব, বা তার মেন অবজেক্টিভ হচ্ছে নার্সের একটা রোল আছে স্পেশালি হেলথ অ্যাসেসমেন্টে, আর কি টাইপস এক্সপ্লেন করবে, মেথড বা টেকনিক আর অ্যাসেসমেন্টের যে পার্টগুলো আছে। আমরা হেলথ অ্যাসেসমেন্ট করে মেনলি দুটো টাইপের ডেটা পাই, সেটা কি সাবজেক্টিভ ডেটা আর অবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ ডেটা বলতে যেটা বোঝানো হচ্ছে যেটা পেশেন্ট বলবে, এই দুটো ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্টিভ ডেটা মানে ফ্যাক্টস এক্সপ্রেস বাই পেশেন্ট অর রিলেটিভ, বা যেটা আমরা মাপতে পারবো না, মেজার করতে পারবো না, চোখে দেখতেও পাবো না। যেমন ধরো পেশেন্ট বলছে, জানেন দিদিমণি কাল রাতে আমার ঘুম হয়নি, তুমি কি প্রুফ করতে পারবে যে পেশেন্ট ঘুম হয়নি? বা মাপতেও পারবে না যে পেশেন্ট ঘুমোয়নি, বা বললো কাল রাতে আমার 3 বার লুজ মোশন হয়েছে, তুমি প্রুফ করতে পারবে না। তাহলে যেগুলো সে হিস্ট্রি দিচ্ছে সেগুলো সাবজেক্টিভ ডেটা, সেটা পেশেন্ট বলুক বা বাড়ির লোক বলুক, সব কিছুই সাবজেক্টিভ ডেটা, যেটা আমি মেজার করতে পারবো না। আর অবজেক্টিভ ডেটা আমরা আগেই বলেছি, অবজেক্টিভ ডেটা হচ্ছে যেটা আমি মেজার করতে পারবো, যেটা আমি মাপতে পারবো, চোখে দেখতে পারবো, ইভেন ফিল করতে পারবো, ঠিক আছে, সেটাকে অবজেক্টিভ ডেটা বলছি। তাহলে এবার হেলথ অ্যাসেসমেন্ট বলতে কি বলছি, যে এটা একটা এসেনশিয়াল নার্সিং ফাংশন, যার ফলে আমরা কোয়ালিটি কেয়ার দিতে পারি। এটা আবার কিসে হেল্প করছে, ক্লায়েন্টের হেলথ প্রমোট করতেও কিন্তু হেল্প করে। আমি যদি ডেলি অ্যাসেসমেন্ট করি তাহলে হেলথের যে স্ট্যাটাস সেটাও কিন্তু প্রমোট করতে হেল্প করে। এছাড়া হেলথ অ্যাসেসমেন্ট কী করছে, ক্লায়েন্টের নিড আইডেন্টিফিকেশানে হেল্প করছে। যে আজকে আমি অ্যাসেস করতে গিয়ে বুঝলাম যে চেস্টে তার ইনফেকশন হয়েছে বা চেস্টে কালেকশন অফ ফ্লুইড আছে, তাহলে আমি যদি ইমিডিয়েটলি ফিজিশিয়ানের অ্যাটেনশনে আসি তাহলে দেখব হয় অ্যান্টিবায়োটিক থেরাপি স্টার্ট হলো বা কোনো অক্সিজেন থেরাপি, অ্যাকর্ডিং টু ডিসিশন হবে, ঠিক আছে। তাহলে আমার কি ক্লায়েন্টের প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করলাম এবং নিড অনুযায়ী কেয়ার দিতে পারবো। এছাড়া টু ইভ্যালুয়েট রেসপন্সেস অফ দ্য পার্সন টু হেলথ প্রবলেমস অ্যান্ড ইন্টারভেনশন, তাহলে এই যে পেশেন্টের যে প্রবলেম অনুযায়ী আমি ইভ্যালুয়েট করেছি এবং সেই অনুযায়ী ইন্টারভেনশনও দিয়েছি, ঠিক আছে। নেক্সট, অ্যাসেসমেন্ট বলতে কি বোঝাচ্ছি, এটা একটা ফার্স্ট পার্ট অফ নার্সিং প্রসেস। তাহলে অ্যাসেসমেন্ট মানে হচ্ছে নেসেসারি পাজল পিসেস। তোমার এই অ্যাসেসমেন্ট পার্ট বা এই ডেটাগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু আমার টোটাল যে কাজটা বা প্রসিডিওর বা আমার কেয়ার ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে অ্যাসেসমেন্ট কি, অ্যাসেসমেন্ট ইজ দ্য ডেলিবারেট অ্যান্ড সিস্টেমেটিক কালেকশন অফ ডেটা to determine clients' current and past health status, functional status, and to determine clients' present and coping pattern. মানে কি, এটা একটা সিস্টেমেটিক কালেকশন অফ ডেটা যেটা তুমি নিচ্ছ পেশেন্টের কারেন্ট স্ট্যাটাস এবং পাস্ট স্ট্যাটাস আর ফাংশনাল স্ট্যাটাস। এর ফলে কি হচ্ছে, তুমি জানতে পারবে পেশেন্ট এখন কেমন আছে এবং কিভাবে সে কোপিং করছে। এটা ছবিটা দেখে নাও, ADPIE, পরে বোঝাবো। নেক্সট, হসপিটালে তাহলে অ্যাকিউট বা ক্রনিক পেশেন্ট বলতে আমরা কাদেরকে গ্রুপে নিতে পারি বা গ্রুপে ফেলতে পারি, কি কারা টাইপস অফ পেশেন্ট, পিডিয়াট্রিক পেশেন্ট, এনি টাইপ অফ পেশেন্ট, অ্যাডোলেসেন্ট, ইয়াং অ্যাডাল্টস, জিরিয়াট্রিক অর এল্ডারলি, কনসিয়াস পেশেন্ট, আনকনসিয়াস পেশেন্ট, ডিলিরিয়াস পেশেন্ট, সাইকিয়াট্রিক পেশেন্ট। তাহলে এই যে অ্যাসেসমেন্ট আমরা শিখবো, কেন শিখবো, কি হবে, লাভ কি, পারপাস কি অ্যাসেসমেন্ট করার? তাহলে অ্যাসেসমেন্ট করার পারপাস হলো টু কালেক্ট ডেটা পার্টিনেন্ট টু দ্য পেশেন্টস হেলথ স্ট্যাটাস। তাহলে আমরা ডেটা কালেকশন করতে চাইছি পেশেন্টের হেলথ স্ট্যাটাসে, সেটা কী ডেটা, সাবজেক্টিভ ডেটা আর অবজেক্টিভ ডেটা। নেক্সট, টু আইডেন্টিফাই ডেভিয়েশন ফ্রম নর্মাল। তাহলে আমি যদি অ্যাসেস করি, আমি যদি নর্মাল জানি, অ্যাসেস করতে গিয়ে আমি বুঝতে পারবো যে ডেভিয়েট করেছে কি করেনি,
নর্মাল আছে না নেই। নেক্সট, টু ডিসকভার দ্য পেশেন্ট স্ট্রেংথ, লিমিটেশন অ্যান্ড কোপিং রিসোর্সেস। তাহলে কি, আমি যখনই অ্যাসেস করছি আমি বুঝতে পারবো পেশেন্ট কতটা টলারেট করতে পারে, কোথায় তার উইকনেস, এবং কোপিং রিসোর্স মানে কিভাবে সেই তার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। নেক্সট, পিন পয়েন্ট অ্যাকচুয়াল প্রবলেম। অ্যাসেস করে আমি কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটার দিকে যেতে পারি, আইডেন্টিফাই করতে পারি। টু স্পট ফ্যাক্টরস দ্যাট প্লেস দ্য পেশেন্ট অ্যাট রিস্ক অফ হেলথ প্রবলেম। তাহলে তুমি যখন অ্যাসেস করছো, দেখলে পেশেন্টটা স্মোকিং করে, তাহলে তুমি এই যে আইডেন্টিফাই করলে সেটা কিন্তু তুমি বলতে পারবে যে আপনি কিন্তু স্মোকিংটা বন্ধ করুন, না হলে ইন ফিউচার এই প্রবলেম হওয়ার চান্স আছে। নেক্সট, টু বিল্ড র্যাপোর্ট উইথ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি। তুমি রোজই যদি একটা পেশেন্টে গিয়ে তার ব্লাড প্রেশার চেক করো, ভাইটাল সাইন চেক করো, তাহলে দেখবে যে তার কিন্তু তার সাথে তোমার একটা গুড র্যাপোর্ট তৈরি হবে। তাহলে এবার আসি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট আমরা কীভাবে করি বা টাইপস। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট মানে কি, ফার্স্ট যে অ্যাসেসমেন্টটা, ইট ইজ ডান উইদিন স্পেসিফাইড টাইম আফটার অ্যাডমিশন টু হসপিটাল। তাহলে ফার্স্ট তোমার কাছে পেশেন্ট এসেছে, তুমি যে অ্যাসেসমেন্টটা করছো তাকে বলা হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এটা কেন করব? জাস্ট তার আইডেন্টিফিকেশান ডেটা নেওয়ার জন্যে বা অ্যাডমিশনের সময় তার অ্যাসেসমেন্টটা করার জন্য, যে কী ব্যাপার, কী পেশেন্ট, সেটা জানার জন্যেই কিন্তু আমার ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা দরকার। এটা পার্টিকুলার টাইমের ভেতর করতে হয় এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। এতে আমরা বেসলাইন ডেটা পাবো পেশেন্টের, বা স্ট্যাট তাদের চিফ কমপ্লেন কী সেটা জানতে পারবো, এবং যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করবো দেখবো প্রত্যেকটাই কিন্তু আমাদের ইনিশিয়ালি ম্যানেজমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট, ফোকাস অ্যাসেসমেন্ট অর অনগোয়িং অ্যাসেসমেন্ট। তাহলে এবার কী হলো, পেশেন্ট কিন্তু অ্যাডমিশন হয়ে গেল, সেক্ষেত্রে কী করা হয়, এখানে অ্যাডমিটেড পেশেন্টকেই অনগোয়িং অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। যেমন ধরো জিসিএস স্কেল মানে গ্লাসগো কোমা স্কেল। পেশেন্টটা আছে তোমার কাছে, দেখবে অন্তত দিনে 3 বার অ্যাকর্ডিং টু শিফট জিসিএস লেভেল চেক করা হচ্ছে। তাহলে কি অনগোয়িং, এটা কন্টিনিউয়াস প্রসেস চলছে। বা আওয়ারলি ইনটেক আউটপুট চার্ট, প্রত্যেক আওয়ারে পেশেন্টের ইনটেক কতটা হলো, মানে ফ্লুইড কতটা তার গেল আর কতটা আউটপুট তার শরীর থেকে বেরোলো, সেটাকে বোঝানো হচ্ছে। এটাকে অনগোয়িং অ্যাসেসমেন্ট বলে বা ফোকাস অ্যাসেসমেন্ট। নেক্সট, এমার্জেন্সি অ্যাসেসমেন্ট মানে সাডেনলি তুমি একটা পেশেন্টকে আইডেন্টিফাই করলে যে পেশেন্টের ইউরিন আউটপুট কম, বা সাডেনলি আইডেন্টিফাই করলে যে ব্লাড সুগার ফল করে গেছে, সেক্ষেত্রে কী করব, ইমিডিয়েটলি আমার যে কারেক্ট রেসপন্স হওয়া উচিত সেটাই হবে। এমার্জেন্সি অ্যাসেসমেন্টের আরেকটা পার্ট হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট। ইমিডিয়েটলি তুমি দেখলে পেশেন্ট হ্যাভিং কার্ডিয়াক অ্যারেস্ট বা আনকনশিয়াস হয়ে গেছে, তুমি ক্যারোটিড পালস যদি না পাও সিপিআর স্টার্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট, টাইম ল্যাপসড অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা কি, এটা হচ্ছে ধরো অনেক মাস ধরে বা উইক ধরে এই অ্যাসেসমেন্টটা চলতে থাকে। এক্ষেত্রে কী হয়, ধরো অর্থোপেডিক পেশেন্ট বা স্কিন ইনফেক্টেড পেশেন্ট, কোনো হয়তো লং টার্ম ইনফেকশন আছে, ক্রনিক কন্ডিশনের পেশেন্ট, যাদেরকে ক্যান্সার পেশেন্ট, বহুদিন ধরে ট্রিটমেন্ট চলছে এবং অ্যাসেসমেন্ট চলছে, তাদেরকে বলা হচ্ছে টাইম ল্যাপসড অ্যাসেসমেন্ট। মানে অনেক সেভারাল মান্থ বা উইক ধরে এই অ্যাসেসমেন্টটা চলতে থাকে। ঠিক আছে, অনগোয়িং অ্যাসেসমেন্টের মধ্যে এটাও চলে, যেমন পেন অ্যাসেসমেন্ট। একটা পেন স্কেল আছে যেটা দিয়ে আমরা যখনই ডিউটি যাব আমাদের পেন স্কেল অ্যাসেসমেন্ট করতে হবে, এবং তোমরাও শিখে যাবে, সবাইকে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটাকেও অনগোয়িং অ্যাসেসমেন্ট বলছে। তাহলে এই পার্টটা আপাতত এই অবধি থাক, নেক্সট পার্টটা আমরা আবার শুরু করব।